ভাবুন তো, একসময় ভারতের কোটি কোটি মানুষ যে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করত, যার বিজ্ঞাপন টিভিতে সারাক্ষণ দেখা যেত, যে কোম্পানি নতুন নতুন অফারে বাজার কাঁপিয়ে দিত, সেই এয়ারসেল আজ সম্পূর্ণ ইতিহাস। প্রশ্ন হলো, এত বড় একটি টেলিকম কোম্পানি কিভাবে কয়েক বছরের মধ্যে দেউলিয়া হয়ে গেল? এটা কি শুধুই জিওর কারণে, নাকি এর পেছনে ছিল হাজার হাজার কোটি টাকার ঋণ, ভুল ব্যবসায়িক সিদ্ধান্ত, কঠিন প্রতিযোগিতা আর এমন কিছু ঘটনা যা সাধারণ মানুষ খুব কমই জানে? আজকের এই গল্পে আমরা জানব এয়ারসেলের জন্ম থেকে পতন পর্যন্ত পুরো ইতিহাস। একটি কোম্পানির স্বপ্ন কিভাবে ধীরে ধীরে ভেঙে পড়ল। 1999 সাল, ভারতের টেলিকম বাজার তখনও পুরোপুরি বিকশিত হয়নি। মোবাইল ফোন ছিল বিলাসিতা, কল রেট ছিল অনেক বেশি। এই সময় তামিলনাড়ুতে এয়ারসেলের যাত্রা শুরু হয়। প্রথম দিকে কোম্পানির লক্ষ্য ছিল খুবই সহজ, সাধারণ মানুষের হাতে সাশ্রয়ী মোবাইল পরিষেবা পৌঁছে দেওয়া। শুরুতে এয়ারসেল শুধু দক্ষিণ ভারতের কিছু এলাকায় পরিষেবা দিত, কিন্তু তাদের নেটওয়ার্ক ভালো হওয়ার খুব দ্রুত জনপ্রিয়তা বাড়তে থাকে। কয়েক বছরের মধ্যেই এয়ারসেল বুঝতে পারে শুধু একটি রাজ্যে থাকলে হবে না, তাদের পুরো ভারতে ছড়িয়ে পড়তে হবে। নতুন টাওয়ার বসানো হয়, নতুন গ্রাহক যোগ হতে থাকে। অল্প সময়ে লক্ষ্য থেকে কোটি গ্রাহকে পৌঁছে যায় এয়ারসেল। 2005 সালে মালয়েশিয়ার বিখ্যাত টেলিকম কোম্পানি ম্যাক্সিস কমিউনিকেশনস এয়ারসেলের বড় বিনিয়োগ করে। এই বিনিয়োগের ফলে এয়ারসেলের হাতে আসে হাজার হাজার কোটি টাকা। কোম্পানি আরও দ্রুত সম্প্রসারণ শুরু করে। দেশ জুড়ে নতুন নেটওয়ার্ক তৈরি হয়, নতুন কর্মী নিয়োগ করা হয়, নতুন প্রযুক্তি আনা হয়। সব কিছু দেখে মনে হচ্ছিল এয়ারসেলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কিন্তু সমস্যা তখনই শুরু হয়, ভারতে টেলিকম বাজারে একের পর এক বড় কোম্পানি আসে। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল, রিলায়েন্স কমিউনিকেশন, টাটা ডোকোমো সবাই কম দামে পরিষেবা দিতে শুরু করে। ফলে এয়ারসেলকে টিকে থাকতে আরও বেশি টাকা খরচ করতে হয়। 2010 সালে ভারত সরকার 3G স্পেকট্রামে নিলাম করে। সব টেলিকম কোম্পানির মতো এয়ারসেলও এতে অংশ নেয়, কিন্তু এই নিলামে জিততে গিয়ে কোম্পানিকে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। এর বড় অংশই ছিল ঋণ। সেই ঋণের বোঝা ভবিষ্যতে এয়ারসেলের জন্য বড় বিপদ হয়ে দাঁড়ায়। নতুন টাওয়ার, নতুন লাইসেন্স, নতুন প্রযুক্তি, সব কিছুর জন্য লাগছিল বিপুল অর্থ। ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছিল, কিন্তু আয় সেই হারে বাড়ছিল না। ধীরে ধীরে এয়ারসেলের উপর হাজার হাজার কোটি টাকার ঋণ জমতে থাকে। টেলিকম বাজারে তখন মূল্যবৃদ্ধি, গ্রাহক টানতে সবাই সস্তা অফার দিচ্ছে। এয়ারসেলে বাধ্য হয়ে একই পথ অনুসরণ করে। ফলাফল, গ্রাহক বাড়লেও লাভ কমে যেতে থাকে। যে কোম্পানি একসময় দ্রুত এগোচ্ছিল, এখন তাদের নগদ অর্থের সংকট শুরু হয়। 2015 সালের দিকে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। কোম্পানির ঋণ এত বেড়ে যায় যে সুদ পরিশোধ করাই কঠিন হয়ে পড়ে। ব্যাংকগুলো নতুন ঋণ দিতে অনিচ্ছুক হয়ে পড়ে। ঠিক এই সময় ভারতের টেলিকম বাজারে এমন এক নতুন খেলোয়াড় আসতে চলেছে, যার আগমন পুরো শিল্পকে বদলে দেবে। আর সেই নাম হলো রিলায়েন্স জিও। এয়ারসেল তখনও বুঝতে পারেনি সামনে অপেক্ষা করছে তাদের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়। 2016 সালের সেপ্টেম্বর মাসে ভারতের টেলিকম বাজারে আসে রিলায়েন্স জিও। শুরুতেই জিও এমন অফার দেয় যা আগে কেউ কল্পনা করেনি। কয়েক মাস বিনামূল্যে ভয়েস কল, প্রায় বিনামূল্যে 4G ইন্টারনেট, আধুনিক 4G ভিত্তিক নেটওয়ার্ক। কোটি কোটি মানুষ জিওতে সিম বদলাতে শুরু করে। এয়ারসেলের মতো কোম্পানিগুলোর জন্য এটি ছিল বড় ধাক্কা। জিও আসার পর শুধু এয়ারসেল নয়, অনেক পুরনো কোম্পানি গ্রাহক হারাতে থাকে। কিন্তু এয়ারসেলের সমস্যা ছিল আরও গভীর। কোম্পানির হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। নতুন 4G নেটওয়ার্ক দ্রুত বিস্তার করায় সামর্থ্য কমে গিয়েছিল। ফলে অনেক গ্রাহক এয়ারসেল ছেড়ে এয়ারটেল, ভোডাফোন বা জিওতে চলে যায়। এয়ারসেলের উপর তখন প্রায় 15,000 কোটি টাকারও বেশি ঋণের চাপ ছিল। প্রতি মাসে শুধু সুদ পরিশোধ করতেই বিপুল অর্থ লাগতো। অন্যদিকে আয় কম ছিল, ব্যাংকগুলো নতুন ঋণ দিতে আগ্রহ দেখায়নি। ধীরে ধীরে কোম্পানির নগদ অর্থ ফুরিয়ে দিতে থাকে। পরিস্থিতি সামাল দিতে এয়ারসেল বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করে। একসময় ভোডাফোন ইন্ডিয়া এর সঙ্গে ব্যবসা একীভূত করার পরিকল্পনাও করে। যদি এই চুক্তি সফল হতো, তাহলে এয়ারসেল হয়তো নতুন করে বাঁচার সুযোগ পেত। কিন্তু নানা আর্থিক ও বাণিজ্যিক কারণে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এটি ছিল কোম্পানির জন্য আরেকটি বড় ধাক্কা। 2017 সালের শেষ দিকে অনেক এলাকায় এয়ারসেল ধীরে ধীরে পরিষেবা কমিয়ে দেয়। কিছু জায়গায় নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। অনেক গ্রাহক অভিযোগ করতে থাকে, কল করা যাচ্ছে না, ইন্টারনেট কাজ করছে না, নেটওয়ার্ক হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। বিশ্বাস হারাতে শুরু করে গ্রাহকেরা। 2018 সালে ফেব্রুয়ারিতে এয়ারসেল আনুষ্ঠানিকভাবে দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন করে। কোম্পানি জানায়, এত বড় ঋণ নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া আর সম্ভব নয়। এর মাধ্যমে ভারতের অন্যতম পরিচিত টেলিকম ব্র্যান্ড পতন কার্যত নিশ্চিত হয়ে যায়। এয়ারসেলের পতন ফলে হাজার হাজার কর্মচারী অনিশ্চয়তার মুখে পড়ল। অসংখ্য গ্রাহককে অন্য অপারেটরের নম্বর পোর্ট করতে হয়। অনেক ব্যবসায়িক অংশীদারও আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
একটি বড় ব্র্যান্ডের পতন শুধু একটি কোম্পানির নয়, হাজারো মানুষের জীবনের প্রভাব ফেলেছিল। এয়ারসেলের পতন আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। দ্রুত সম্প্রসারণ সবসময় সফলতার নিশ্চয়তা নয়। অতিরিক্ত ঋণ একটি বড় কোম্পানিকেও বিপদের মুখে ফেলতে পারে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে বাজারে টিকে থাকা কঠিন। তীব্র প্রতিযোগিতার সময় সঠিক ব্যবসায়ীকে সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করে। এয়ারসেল একসময় ভারতের কোটি মানুষের প্রিয় মোবাইল অপারেটর ছিল, কিন্তু ঋণের চাপ, তীব্র প্রতিযোগিতা, 4G যুগে পিছিয়ে পড়া এবং জিওর আগমনের পর বদলে যাওয়া বাজার সব মিলিয়ে ইতিহাসের পাতায় হারিয়ে যায় এই সময়ের সবচেয়ে বড় ব্র্যান্ড। 2018 সালে দেউলিয়া সুরক্ষা আবেদন করার পর এয়ারসেলের বিষয়টি ভারতের ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল NCLT যায়, যেখানে কোম্পানির সম্পদ, ঋণ এবং ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া শুরু হয়। ব্যাংকগুলো তাদের পাওনা ফেরত পাওয়ার চেষ্টা করে, কিন্তু কোম্পানির সম্পদের মূল্য ঋণের তুলনায় অনেক কম ছিল, ফলে সব ঋণ শোধ করা সম্ভব হয়নি। এয়ারসেলে সারা দেশে হাজার হাজার মোবাইল টাওয়ার ছিল। কোম্পানি বন্ধ হওয়ার পর অনেক টাওয়ার অন্য টেলিকম কোম্পানি বা অবকাঠামো সংস্থার কাছে হস্তান্তর করা হয়, কিন্তু টাওয়ার ব্যবহার হতে থাকে, আবার কিছু বন্ধ হয়ে যায়। এক সময়ে ব্যস্ত নেটওয়ার্ক ধীরে ধীরে ইতিহাসে পরিণত হয়। এয়ারসেলের কোটি কোটি গ্রাহককে অন্য অপারেটর নম্বর পোর্ট করতে হয়। অনেকে এয়ারটেলে যান, অনেকে ভোডাফোনে যায়, অনেকে আইডিয়াতে যায়, অনেকে বিশাল সংখ্যক গ্রাহক জিওতে চলে যায়। যা কোম্পানির সিম একসময় সবার পকেটে ছিল, সেই সিম ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে। একটি কোম্পানি বন্ধ হওয়ার মানে শুধু একটি ব্র্যান্ডের শেষ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে হাজার হাজার পরিবার। এয়ারসেলের বহু কর্মচারী চাকরি হারান, অনেকেই নতুন চাকরি খুঁজে পান, আবার অনেকের জন্য এই সময়টি ছিল অত্যন্ত কঠিন। অনেকেই প্রশ্ন করেন, এয়ারসেল কি আবার চালু হবে? এখনও পর্যন্ত এয়ারসেল আগের মতো বাণিজ্যিকভাবে ফিরে আসেনি। বছরের পর বছর আইনি ও আর্থিক প্রক্রিয়া চলছে, কিন্তু ভারতীয় টেলিকম বাজারে এয়ারসেল আগের অবস্থানে ফিরে আসতে পারেনি। আজ এয়ারসেল মূলত একটি ব্যবসায়িক ইতিহাসের অধ্যায়। অতিরিক্ত ঋণ নিয়ে দ্রুত সম্প্রসারণ এবং 3G স্পেকট্রামে বিপুল অর্থ ব্যয় করে, 4G প্রযুক্তিতে দ্রুত বিনিয়োগ করতে না পারায়, জিওর আগমন হওয়ায় এবং আয় কমে যাওয়ায় এয়ারসেলের পতন ঘটতে থাকে। এয়ারসেলের গল্প শুধু একটি টেলিকম কোম্পানির গল্প নয়, এটি একটি এমন এক শিক্ষা যা প্রতিটি ব্যবসা উদ্যোক্তা এবং বিনিয়োগকারীর জানা উচিত। একসময় যে কোম্পানি বিজ্ঞাপন টিভিতে প্রতিদিন দেখা যেত, যার লাখ লাখ সিম দোকানে বিক্রি হতো, যার কোটি কোটি গ্রাহক ছিল, আজ সেই এয়ারসেল কেবল স্মৃতিতে। প্রযুক্তির যুগে একটি বিষয় সবসময় সত্য, যে পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। ভবিষ্যতই তার, আর যে পিছিয়ে পড়ে ইতিহাস তাকে খুব দ্রুত ভুলে যায়। আপনি কি কখনো এয়ারসেলের সিম ছিল? থাকলে কমেন্টে লিখুন। আমার প্রথম সিম ছিল এয়ারসেল। আর এমন আরও বাস্তবিক ব্যবসায়িক ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।